যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে সংকট কাটার আশা, লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতের। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে 3 আগস্ট দলে দলে ঢাকায় আসবে জনতা, জানালেন হাসনাত। সব বিষয়ে একমত হতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চাপ নেই, জানালেন আলী রিয়াজ। ভিন্নমত এলেই সংশোধন হচ্ছে প্রস্তাব। দায়িত্বশীল আচরণ করলে কর্মকর্তাদের ভয় নেই, আশ্বস্ত করলেন এনবিআর চেয়ারম্যান। সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই, জানালো প্রসিকিউশন। শিরোনাম, স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন তিনি। পরে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে গণতন্ত্র ও ভোট ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলনে যাবে বিএনপি। সিলেট থেকে বিস্তারিত গুলজার আহমেদের প্রতিবেদনে। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিতে সিলেটে উপস্থিত হন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আশা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে, যার মাধ্যমে দেশে ভোট ও গণতন্ত্র ফিরে আসবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করেন। বলেন, দেশে গণতন্ত্র ও ভোট যারা ফিরিয়ে দিতে চায় না, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় বিএনপি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন, পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায়, কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলন নামবো। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে, বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। যত নির্বাচনের দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে অন্য এক অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেটের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলজার আহমেদ, এখন সিলেট। নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি।
সকালে ১৯ জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সকালে সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। জুলাই ঘোষণাপত্রের জন্য ৫ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমে একপেশে সংবাদ পরিবেশন করে জুলাই বিপ্লবীদের হত্যার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সপ্তম দিনের পদযাত্রায় ইতিমধ্যেই রাজশাহী থেকে নাটোরে পৌঁছে পথসভা করেছে এনসিপির নেতাকর্মীরা। এর পরের গন্তব্য সিরাজগঞ্জ ও পাবনা। রাকিবুল হাসানের প্রতিবেদন থাকছে বিস্তারিত। সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির সপ্তম দিনের পদযাত্রা। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই ৩ জেলা ঘিরে দলটির কর্মসূচি। যাত্রার শুরুতে গণমাধ্যমে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিডিয়া দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বিপ্লবীদের হত্যা চেষ্টা করা হচ্ছে। ৩ আগস্ট দলে দলে ঢাকায় সাধারণ মানুষ জড়ো হবেন বলেও জানান তিনি। গত বছর ৫ আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ সময় জুলাই ঘোষণাপত্রের জন্য ৫ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপর আমরা ৫ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে জুলাই পদযাত্রা পৌঁছায় নাটোরের বেলঘুরিয়া বাইপাস মোড় এলাকায়। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। দিনভর নাটোরের বেশ কয়েকটি পথসভায় তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি অঞ্চলের সমস্যা নিরসনের চেষ্টা করবে দলটি, এমনটাই বলেছেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জ হয়ে পাবনায় শেষ হবে সপ্তম দিনের জুলাই পদযাত্রা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ঐকমত্যে পৌঁছাতে সময় স্বল্পতা বিবেচনা রাখতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে 10ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান করেন। আলী রিয়াজ বলেন, তারা কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন না, এমনকি সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজনও নেই। বলেন, দ্রুত সময়ে যাতে জুলাই সনদ ঘোষণা করা যায় সেজন্য সবাইকে সময়ের স্বল্পতা বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় দফায় 10ম দিনের এই বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ ও সংসদে নারীর আসন বিষয়ক আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বহুত্ববাদ নিয়ে সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষ্যে সেটা ছিল না। কিংবা ধরুন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা অনুবাদ আমরা বলেছিলাম, সেটা গ্রহণযোগ্য হয়নি সকলের কাছে, বিভিন্ন বিবেচনায় আমরা সেটা আলোচনায় আনছি না। কিংবা ধরুন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল চারটে প্রদেশ করার ব্যাপারে, সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনা সেটি অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে একমত হওয়ার ব্যাপারে একমত হওয়া যায়নি। সে কারণে আমি এটা আলোচনা আনছি না। অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, তার সঙ্গে যুক্ত হব। জাওয়াদ, জানাবে যে আজ রাজনৈতিক দলগুলো আলোচনার বিষয়বস্তুর মধ্যে কোন কোন বিষয়ে বক্তব্য তুলে ধরেছে, যেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছিলেন যে সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজন নেই, দ্রুত জুলাই সনদের জন্য লক্ষ্যে কাজ করতে হবে, আর সেই আলোচনা কতটুকু অগ্রসর হয়েছে জানাবেন। শাফিন, মূলত আজকে দ্বিতীয় দফায় 10ম দিনের মতো আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো, এবং মূলত আপনি যে বিষয়গুলোর কথা প্রসঙ্গ তুলছিলেন সেটি সকালে যখন সূচনা বক্তব্য দিয়েছে এই বৈঠকের শুরু হওয়ার এই অধ্যাপক আলী রেজা, অর্থাৎ এই কমিশনের সহসভাপতি, তিনি বলছিলেন যে সব বিষয়ে যে রাজনৈতিক দলগুলো বা ঐকমত্যে আসতে পারার ব্যাপারটা এমন নয়, তাদের মধ্যে এই যে বিভিন্ন বিষয়ে দ্রুত থাকলেও কিন্তু সকলের প্রচেষ্টা আছে, অর্থাৎ সেটি ঐকমত্য কমিশন সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের প্রচেষ্টা আছে যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করা যায়, এবং সেই লক্ষ্যে কিন্তু ঐকমত্য কমিশন কাজ করছে বলে তারা জানিয়েছেন। এবং অর্থাৎ এই মাসেই কিন্তু পূর্বে থেকে বলা হচ্ছিল যে ঐকমত্য কমিশন যে কোনোভাবেই হোক জুলাই সনদ ঘোষণা করবেন, কিন্তু আমরা আলোচনার যে অগ্রগতি দেখছি সেটি একটি ধীর গতির, সেটি আসলে এই মাসেই সম্ভব হবে কিনা সেটি নিয়ে এর আগে ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এক ধরনের শঙ্কাই প্রকাশ করেছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে, সকালের মধ্যাহ্নভোজীর বিরতি পর্যন্ত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হয়েছিল যে অধস্তন আদালত অর্থাৎ নিম্ন আদালত উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা, যদিও এটি চৌকি আদালত যেটি এখন রয়েছে সেটির আরও পরিধিটা বাড়ানো এবং উপজেলার ঘনত্ব, জনসংখ্যা বা ভৌগোলিকতার ভিত্তিতে এটি যেন বাড়ানো যায় বা এটা সম্প্রসারণ করা যায়, সেটি হচ্ছে এই আলোচনায় ঐক্যমত হয়েছে। বিশেষ করে সবগুলো দল, যদিও কিছু দুই একটি দল এটি তার বিরোধিতা করেনি, কিন্তু তারা এর একটি কুফলের কথা বলছেন যে তাহলে হচ্ছে মামলার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। এটি একটি বিষয় আলোচনা হয়েছে এবং মোটা দাগে যদি বলা যায় এই বিষয়টি নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সবগুলো রাজনৈতিক দল। এবং এর বাহিরে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং মধ্যাহ্নভোজের বিরতির আগে ছোট একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে জরুরি অবস্থা ঘোষণা, সেই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে এখন মূলত আলোচনা চলছে এবং এই আলোচনা শেষে বিকেলে দলগুলো ব্রিফিং করবেন, তখন হয়তো আমরা জানতে পারবো যে তারা আসলে ভিতরে কি আলোচনা করেছেন এবং কোন কোন বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন। সে সময় নিশ্চয়ই আপনি আমাদের দর্শকদের জানিয়ে দেবেন যে আজকে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা করেছে। জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। শেষ হলো জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। এবার এ মামলার বিচার শুরু হবে কিনা সেটা নির্ধারণে 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এদিন ঠিক করেন। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। বিস্তারিত থাকছে আজহার লিমনের প্রতিবেদনে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছে এবং এর উস্কানিদাতা এবং নির্দেশদাতা শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
শুনানির শুরুতেই শেখ হাসিনার আইনজীবী যুক্তি দেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা 2008 সাল থেকে সুনামের সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন, যে কারণে তিনি প্রতিহিংসার শিকার। বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। সেই সাথে আন্দোলনের নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ, মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। এরপরের বিপক্ষে প্রসিকিউশনের যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, বড় দাগে সত্য অস্বীকার, ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়নি বলে প্রতিপক্ষের আইনজীবী যে যুক্তি তুলে ধরেছেন তা নির্ধারণ হবে বিচারের সময় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নেই এমন ব্যাখ্যা দেন তিনি। কাজেই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। মামলা অব্যাহত শুনানির এসব যুক্তি তর্ক শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। এদিন ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। দায়িত্বশীল আচরণ করলে এনবিআর কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। দাবি করেন, কাস্টমস অপারেশন স্বাভাবিকভাবে চলছে। এ সময় অনলাইনে শুল্ক কর জমা দিতে নতুন সফটওয়্যার উদ্বোধন করে তিনি বলেন, 1 সপ্তাহের মধ্যে শতভাগ সুবিধা পাবে এ উদ্যোগ। আর এ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে বলেও জানান তিনি। বিদায়ী অর্থ বছরে 3,68,000 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এর পরিমাণ আরও বাড়বে। কাস্টমসে ব্যবসায়ীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন সে নির্দেশনাও দেন তিনি। এছাড়াও ব্যাগেজ রুলসে পরিবর্তন আনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী, বিএমইটি কার্ডধারী, তারা 2টো মোবাইল পর্যন্ত আনতে পারবেন। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। টানা 17 বছর ধরেই নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের জনবল দিয়ে টার্মিনাল পরিচালনার ভার বুঝে নিল নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। নতুন ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনায় এখনও তেমন পরিবর্তন নেই। এই অবস্থায় এনসিটির সেবার মান বাড়বে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্যবসায়ীরা বলছেন, পরিচালনায় যেই আসুক পারফরমেন্স যেন ভালো হয়। হাজিরা শুলির প্রতিবেদন। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বন্দরের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল। বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে এই টার্মিনাল থেকে। গত 17 বছর এনসিটি পরিচালনা করছে দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। যদিও অপারেটর নিয়োগ নিয়ে শুরুতেই ছিল নানা অনিয়মের অভিযোগ, গত কয়েক বছর ধরে কোনো টেন্ডার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক।
অবশেষে পরিবর্তন হলো অপারেটর। রোববার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও সাইপ পাওয়ারটেকের জনবলেই পরিচালিত হবে এনসিটি। পরিচালনা পদ্ধতি বা প্রযুক্তিতেও নেই কোনো পরিবর্তন। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। তবে সাইপ পাওয়ারটেকের একচ্ছত্র আধিপত্যের অবসান হওয়ায় খুশি বন্দর ব্যবহারকারীরা। শ্রমিক সংকট, পরিবহন ধর্মঘট বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় পণ্য ডেলিভারি বা রফতানি যেন অনিশ্চয়তায় না পড়ে সেটি নিশ্চিত করার আহ্বান তাদের। অনেক দিন থাকলে যে সমস্যাগুলো হয়, আমরা শ্রমিক পেতাম না ঠিকমতো, শ্রমিকদের অনৈতিক বকশিস দিতে হতো। আজকে আমরা ধন্যবাদ জানাই, একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। কাজগুলোর জন্য আসল কাজ হচ্ছে ব্যবস্থাপনা এবং শ্রমিক, শুধু ওটা যদি ঠিকমতো প্রোভাইড করতে পারে আমার মনে হয় আমরা সাকসেসফুলি করতে পারবো ইনশাআল্লাহ। অন্যদিকে শিপিং এজেন্টদের দাবি, পরিচালনায় যেই আসুক টার্মিনালের পারফরমেন্স বা অপারেশন যেন ঠিক থাকে। আমাদের যেন পারফরমেন্স ডাউনের দিকে না যায়, আমাদের প্রিন্সিপালরা যেন মনে না করে, তারা যেন অনিশ্চয়তার মধ্যে না ভোগে, আমাদের এক্সপোর্টাররা যেন তাদের মাদার কানেকশন থেকে যেন তারা বঞ্চিত না হয়। তাহলে সব দিক দিয়ে আমরা আশা করি এই ড্রাই ডকের মাধ্যমে, নৌবাহিনীর মাধ্যমে আশা করা যায় তারা আমাদেরকে ভালো কিছু দিবে। নিউমোরিং কন্টেনার টার্মিনালের 5টি জেটিতে বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার ভার দেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রাম ড্রাই ডক এনসিটি চালাবে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও আধুনিক কন্টেনার টার্মিনাল নিউমোরিং কন্টেনার টার্মিনাল। দীর্ঘ 17 বছর ধরে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় বন্দর কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। নিউমোরিং কন্টেনার টার্মিনাল থেকে হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপরে লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছোঁড়া হয় সাউন্ড গ্রেনেডও। এর আগে সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এ সময় মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ। সরে যেতে 10 মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ। এক পর্যায়ে তারা সরে না গেলে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুমকি দেন তারা। আমরা যেহেতু বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক, আমাদের অধিকার আছে। আমরা তো অন্যায় কোনো দাবি আদায় করি, অন্যায় কোনো দাবি আমরা সরকারের কাছে চাই না। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে পেশ করেছিলাম। প্রতিমধ্যে ওই যে যমুনার রাস্তায় আমাদেরকে পুলিশ অমানসিক ভাবে নির্যাতন করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করছে এবং দেখেন যদি দেখেন এখানে পুলিশ আমাকে আহত করছে, আমাদেরকে ধরে নিয়ে গেছেন। তো আমরা অনুরোধ করছি যাতে সরকারের কাছে আমাদের সাথীবাদীকে ছেড়ে দেওয়া হয় এবং আমাদের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাথে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ায় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। দুপুরে বৈঠক শেষে এই কথা জানান শিক্ষার্থীদের প্রতিনিধি দল। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসারদের নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের বিতর্কিত চিঠি বাতিল এবং বৈষম্য নিরসনে পৃথক আইন প্রণয়নের দাবি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মানের হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করেছে নতুন টেলিকম পলিসি নিয়ে। তাদের আপত্তিগুলো বিবেচনায় রাখছি আমরা। এ সময় তিনি আরও বলেন, এখন বিদেশ থেকে ব্যান্ডউইথ ইচ্ছামতো কেনা যাবে না। ন্যূনতম 50% ব্যান্ডউইথ সাবমেরিন কেবল থেকে নিতে হবে। এর মাধ্যমে ভারত নির্ভরতা কমবে বলেও জানান তিনি। প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রবাসীদের নিঃস্ব আর নির্যাতিত হবার গল্প নতুন নয়। এমন কালো ছায়া নেমে এসেছিল মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লার জীবনে। প্রায় 70 লাখ টাকার বিনিময়ে নির্মম বন্দি জীবন থেকে মুক্ত হয়ে ফিরেছেন লিবিয়া থেকে। গবেষণা বলছে, ইউরোপ যাওয়ার পথে 93%ই ক্যাম্পে বন্দি আর 79% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের মৃত্যুযাত্রা ঠেকাতে সবার আগে সচেতনতা জরুরি। পাশাপাশি দালাল চক্রকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে কার্যকরী ভূমিকা। সাজিদা রাফাতের প্রতিবেদন। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি সন্তানটা না দে, আমার দিও না। আমার সন্তানটা পাইছি, আমি খুশি হয়েছি আল্লাহর কাছে। মায়ের বুকে সন্তানের ফিরে আসা, ভয়ঙ্কর নির্যাতন আর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে এমন ফেরা যেন স্বপ্নের মতোই। কিছু নাই, মানে দালালের মাধ্যমে আপনারা দয়া করে যে দূর টাকা পয়সা আমার লিয়ে দিতে পারেন। ইতালি যাওয়ার হাতছানিতে 2024 সালের জানুয়ারিতে দেশ ছেড়েছিলেন মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লা। ভাগ্যের নির্মম পরিহাসে ইউরোপের দুয়ার পেরোনোর আগেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে পাচার হন লিবিয়ায়। ক্যাম্পে বন্দি রেখে শুরু হয় দুঃসহ নির্যাতন। জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় বিপুল পরিমাণ অর্থ। দিনের পর দিন প্রতারক চক্রকে প্রায় 70 লাখ টাকা দিয়েও নির্যাতন থেকে নিস্তার মেলেনি। এমন বাস্তবতায় তাদের করুণ কাহিনী তুলে ধরা হয় এখন টেলিভিশনে। সংবাদ প্রচারের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ উদ্যোগে মুক্তি পান এই দুই ভুক্তভোগী। প্রায় 1.5 বছর নির্মম বন্দিজীবনের অবসান ঘটে তাদের। লিবিয়ার ত্রিপোলি থেকে 21 জুন বাংলাদেশে পৌঁছান তারা। মৃত্যুর মুখ থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন দুই ভুক্তভোগী। তাদের অভিযোগ, দালাল চক্রের প্রধান মোজাম্মেল, নওশাদ, নজরুল, সোহাগ ও হাওলাদার ট্রাভেলস কোম্পানি এ ঘটনার মূল হোতা। জিআর কোম্পানি ওই জায়গাতে মার শুরু করছে, খাবার দেয় না। খাবারের জন্য মনে করেন আমাদেরকে, আমরা বলতাম ভাই একটু খাবার দেন, খাবার দিত না। কানতাম, অনেক সময় আমি কান্না করে আমি বাপেরে বলতাম যে আব্বা আমার জানটা একটু ভিক্ষা দেন, আপনি একটু বোঝেন। আমার বাপে দিয়ে যে কানতাম, আমার বাপা আমার কিছু নাই, আমি সব বিক্রি করে দিছি। আমরা নিখোঁজ ছিলাম অনেক দিন, কিন্তু আমাদের পরিবার জানেন আমরা বাইসে আছি না মরে আছি। তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা যেরকম নিউজ দিচ্ছেন, নিউজের মাধ্যমে একটা কেস হয়েছে, কেসের মাধ্যমে আমাদেরকে দেশে আনার পরিকল্পনা নিছিল। কিন্তু মুন্না বলতেছে যে না, এরকমভাবে হইব না, যদি স্টেমে সাইন দাও তাইলে তোমাদেরকে দেশে আনা হইব। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বিদেশে কাজ দেওয়ার নামে পাচার করা হয় তাদের সন্তানদের। জিম্মি করে হাতিয়ে নেওয়া অর্থ আর পাশবিক অত্যাচারের বিচার দাবি করেন তারা। আমি সুস্থ বিচার চাই, আমি এটাই চাই যে আমি আমার ছেলের আমি জানবাবি খাইছি। আমি যেমন যে ক্ষতিটি আমার হয়েছে, যেমন টাকা পয়সা সব কিছু, যে আমি যেমন এটা ফিরা পাই অর্থিকা, আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এটা আমি চাই। বিনা দোষে বিনা অপরাধে আমার ভিতরে এমনি মারণটি মারছে, আল্লাহ যেমন ওকে বিচার করে, আমি আল্লাহর কাছে বিচার চাই। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করব, যেন নিরীহ মানুষগুলি যেন মানব পাচারের শিকার আর না হয়, এভাবে যেন ওদের আর কষ্ট না করতে হয়, পরিবার যেন আর না ধ্বংস হয়। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য বলছে, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবচেয়ে বেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই রুটে প্রায় 70,000-এরও বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করে। লিবিয়া ফেরত 557 জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে, তাদের 60% পরিবারকে স্থানীয় দালালরা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, যাদের 89%ই নানা ঝুঁকিতে পড়েছেন।
প্রতিবেদন আরও বলছে, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে 93% ক্যাম্পে বন্দী হয়েছেন, আর 79% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাওয়ার স্বপ্নযাত্রা যেন মৃত্যুযাত্রায় পরিণত না হয়। তার জন্য সচেতনতা যেমন জরুরি, তেমনি এই সংকট কাটাতে দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আমি খুবই ভয়াবহ সংকট বলি, কারণ এটা কিন্তু আমাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে এবং ভীষণ দুঃখজনক হচ্ছে যেই মানুষগুলো আপনি দেখেন অভিযোগ করে ফেরত আসে, তারা কিন্তু সবাই জেনে শুনে তারা জানে যে এইভাবে যেতে হবে। তারা এটাকে রীতিমতো এক ধরনের গেম মনে করে। কিছুদিন আগে অন্ততপক্ষে 25 জন বাংলাদেশের লাশ পচে গলে ফেরত এসছে সৈকতে। তো কাজেই আমি মনে করি যে আমরা ফেরত আসার পর বা বিপদে পড়াচ্ছে তার আগেই যাওয়ার আগে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি। নির্মমতায় হাঁপিয়ে ওঠা জীবন থেকে মুক্তি মিললেও মানসিকভাবে দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় নির্যাতিত প্রবাসীদের। এমন করুণ বাস্তবতায় যেন পর্যবসিত হতে না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের সাক্ষাতের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প নিজেও। যদিও কাতারে হামাস ইসরায়েল প্রথম দফায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। বিমান থেকে বোমা ফেলা ছাড়াও গাজা ভূখণ্ডে দাঁড়িয়ে নিরীহ গাজাবাসীর বুক ঝাঁঝরা করে দেওয়ার এক পৈশাচিক খেলায় মেতে আছে ইসরায়েল। 60 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পরও চলছে এই নারকীয় হত্যাযজ্ঞ। রোববারও খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষসহ বহু অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 27 মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা GHF পরিচালিত স্থানে ত্রাণ নিতে গিয়ে হত্যার শিকার হয়েছেন প্রায় 750 ফিলিস্তিনি। এই অবস্থায় ব্রাজিলে চলমান ব্রিক্স সম্মেলনের প্রথম দিন গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনি ভূখণ্ডের সব জায়গা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জোটের নেতারা। ব্রিক্সের এই বিবৃতিকে স্বাগতও জানিয়েছে হামাস। É uma das responsabilidades de chefe de Estado e de governo. এমন পরিস্থিতির মধ্যে সবার চোখ এখন ওয়াশিংটনে, যেখানে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাতের কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের সাথে এবারের বৈঠক ফলপ্রসূ হবে বলে ইঙ্গিতও দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া চুক্তি বাস্তবায়নে কাতারে ইসরায়েলি প্রতিনিধিরা আবারও কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। עד היום שחררנו 205 מתוך 255 החטופים, ביניהם 148 בחיים. נשארו 20 חטופים חיים, 30 חללים. যুদ্ধবিরতি ইস্যুতে কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফায় আলোচনাও হয়েছে। তবে 3.5 ঘন্টার ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসায় সোমবার আবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। এতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানালেন চলতি সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর সাক্ষাতের মধ্য দিয়েই আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা। So I think there are going to be several topics on the list. At the top of the list likely will be Gaza and President Trump's desire to see a ceasefire. He's been signaling this now for quite some days, maybe even announcement of a ceasefire, if not during the meeting, then shortly thereafter. সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি 57,400 ছাড়িয়েছে। এছাড়া গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করায় বাস্তুচ্যুত 20 লাখের বেশি ফিলিস্তিনি। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 78 জনে। 3 জেলায় জারি রেড অ্যালার্ট, 7 জেলায় অরেঞ্জ অ্যালার্ট। 2টি জাতীয় মহাসড়ক সহ মোট 243টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মহারাষ্ট্রেও 2 জেলায় রেড অ্যালার্ট আর উত্তরাখণ্ডের 4 জেলায় ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে বলে আবহাওয়া বিভাগ জানাচ্ছে। বিস্তারিত থাকছে নুজহাত কামালের প্রতিবেদনে।
2 সপ্তাহেরও কম সময়ে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধস, তাও কেবল ভারতের একটি রাজ্যে, হিমালয়ের কোল ঘেঁষা হিমাচল প্রদেশে। একের পর এক দুর্যোগে বর্ষার শুরুতেই সম্পূর্ণ ভিন্ন রূপ অনিন্দ সুন্দর রাজ্যটির। হিমাচলের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। ভেসে গেছে থুনাগে হিমাচল কোঅপারেটিভ ব্যাংকে সঞ্চিত অর্থ। শহরের 8,000 বাসিন্দার জন্য একমাত্র ব্যাংকটির 2 তলার একটি তলা পুরোপুরি শেষ। ধারণা করা হচ্ছে কোটি কোটি রুপির নগদ অর্থ আর অলংকার ছিল ব্যাংকটিতে। মান্ডি, কাংড়া, সিরমৌর সহ হিমাচলের 3 জেলায় জারি হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ 7 জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। 2টি জাতীয় মহাসড়ক সহ প্রায় অর্ধশত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। मंडी पे डेफिनेटली बहुत संकट आया है। ये जो इतना बादल फट गए हैं और कई जगहों पे जो है पानी भर गया है। पानी भरने के कारण जो है लोगों में बाढ़ टाइप एक स्थिति आई हुई है। कनेक्टिविटी सारी ख़त्म हो गई है। खासकर जिस एरिया में सबसे ज़्यादा त्रासदी हुई है, जो सिराज का थुनाग के तरफ के एरिया हैं, तो उनमें जो है कनेक्टिविटी थी नहीं। लेकिन फिर भी हमारा जो प्रशासन है, हमारी जो सरकार है, वो पूरी नज़र बनाए हुए है। ऐसा नहीं होता कि कनेक्टिविटी नहीं है तो हमारा काम जो है वो रुक जाता है। बहुत मैसिव डैमेज हुआ है, बहुत बड़ा नुकसान हुआ है और इस नुकसान की भरपाई करना आसान नहीं है, लेकिन फिर भी उसके बावजूद मिलकर के हम इस सारी चीज के लिए काम करेंगे, ऐसा उन्होंने कहा है। मैं उम्मीद करता हूं कि सरकार का सहयोग इसमें मिलेगा। আগামী 2 দিনে হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই আভাস উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড ঘিরেও। রাজ্যের 4 জেলায় জারি করা হয়েছে ভূমিধস সতর্কতা। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের পূর্বাঞ্চল, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল আর ওড়িশায়। মহারাষ্ট্র থেকে গুজরাটের দিকে প্রবাহিত পূর্ণা নদীতে পানি বাড়তে থাকায় নিম্ন উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মহারাষ্ট্রের পুনে ও পালঘারে রেড অ্যালার্ট জারি রয়েছে। রাজধানী নয়াদিল্লি সহ বৃষ্টির কবলে পুরো দিল্লি। এতে তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তি নেমে এলেও রাতভর বৃষ্টিতে সোমবার সকাল থেকে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী। দিল্লিতেও আগামী 2 দিনে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ভারত ইংল্যান্ড এজবাস্টন টেস্টে নিখুঁত আম্পায়ারিং করে ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। পুরো ম্যাচে বেশ আত্মবিশ্বাসী কিছু সিদ্ধান্তে নজর কেড়েছেন সবার। বিস্তারিত থাকছে ফারহান ইহসানের প্রতিবেদনে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টনে অনুষ্ঠিত অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে অনবদ্য আম্পায়ারিং করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত। দারুণ আম্পায়ারিংয়ের জন্য তার প্রশংসা করেছেন খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে যুক্ত হওয়া প্রথম এবং একমাত্র বাংলাদেশি সৈকত এই টেস্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। 5 দিনের টেস্টে সৈকতের দেওয়া 10টি সিদ্ধান্ত রিভিউ হয়, এর মাঝে 8টিই ছিল সঠিক। ম্যাচের পর এই ব্যাপারে হার্ষা তার এক্সে লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফিনির কাছ থেকে তো মান আশা করাই যায়, কিন্তু শরফুদ্দৌল্লাহ সৈকত ছিলেন দুর্দান্ত। সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বেন স্টোকসের আউট। ওয়াশিংটন সুন্দরের বলে তার জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন সৈকত। তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন স্টোকস। রিভিউতে বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত থাকে বহাল। এত সূক্ষ্ম জিনিস সঠিক সিদ্ধান্ত দেওয়ায় বেশি প্রশংসায় ভাসছেন সৈকত। আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে যুক্ত হবার পর 6 টেস্টে সর্বমোট 31টি সিদ্ধান্ত সঠিক দিয়েছেন তিনি। এর মাঝে গেল বছর মুলতানে পাকিস্তান ইংল্যান্ড টেস্ট ও ডারবানে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্টে সম্পূর্ণ নির্ভুল সিদ্ধান্ত ছিল সৈকতের। সব মিলিয়ে তার সাফল্যের হার 75.61%। 48 বছর বয়সী শরফুদ্দৌল্লাহ সৈকত লর্ডস সিরিজের তৃতীয় টেস্টেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ শুরু হবে 10 জুলাই। ফারহান ইহসান, এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে সংকট কাটার আশা। লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতের।
জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে 3 আগস্ট দলে দলে ঢাকায় আসবে জনতা, জানালেন হাসনাত। সব বিষয়ে একমত হতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চাপ নেই, জানালেন আলী রিয়াজ। ভিন্ন মত এলেই সংশোধন হচ্ছে প্রস্তাব। দায়িত্বশীল আচরণ করলে কর্মকর্তাদের ভয় নেই, আশ্বস্ত করলেন এনবিআর চেয়ারম্যান। সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই, জানাল প্রসিকিউশন। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।